আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? অনেকে গ্রাম বাংলার মাছ ধরা কেন্দ্রিক গল্প শুনতে চান, তাই সেরকম একটা চমৎকার গল্প নিয়ে হাজির হলাম। আজকে একটা না, দুইটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্প দুইটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি গল্প। জানিস না তে, আমি দেখলাম নদীর পাড়ের ওই গাছের ডালে বসে গান করছে সেই পরীটা। দাদুর মুখে কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কি বলো, তুমি সত্যি পড়ে দেখেছ? তুমি কি শুধু পরীকে দেখেছ, কথা বলনি? আমার কথা জবাবে দাদু বললেন, বলতে পারিনি, বলার আগে পরীটার বাতাসে মিশে গেছে। ও আচ্ছা দাদু, তুমি তো রোজ রাতে নদীতে মাছ ধরতে যাও, নানা রকম অভিজ্ঞতা আছে তোমার। তুমি কখন এসব জিন পরি দেখলে ভয় পাও না? আমার কথায় দাদু বললেন, না, এরকম ঘটনা সব জেলেদের সাথে টুকটাক হয়। আমরা যারা মাছ ধরি তারা বেশিরভাগ সময় বিশ্বাস জিনের পাল্লায় পড়ি। কিন্তু গতকাল রাতে নদীর পাড়ের ওই গাছের পরীক্ষা দেখতে পারবো ভাবিনি। আমি অন্য সব রাতের মতো নদীতে মাছ ধরছিলাম, হঠাৎ আমার কানে একটা সুন্দর মিষ্টি সুর ভেসে আসে। আমি এরকম মিষ্টি কণ্ঠ কখনো শুনিনি। কেউ যেন মিষ্টি কণ্ঠে গান করছে। আমি এরকম মধুর সুর শুনে আশেপাশে তাকাই, কিন্তু কোথাও কাউকে দেখতে পারিনি। আশেপাশে কাউকে না দেখে একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখি নদীর পাড়ের গাছের ডালে বসে আছে সুন্দর এক পরী। চাঁদের আলোতে পরীর শরীর ঝলমল করছিল। আমি পরীটাকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলি উঠি, কি তুমি? আমার কণ্ঠ শুনে পরীটা সেখান থেকে বাতাসে মিশে যায়। পরীটা চলে যাওয়ায় আমি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করিও আবার আসবে কিনা, কিন্তু সেই পরী আর আসে না। পরীটা না আসায় আমি মাছ ধরে বাড়িতে চলে আসি। দাদুর কথায় আমি মুচকে এসে বললাম, আরে পরীটা তোমাকে ছ্যাঁকা দিয়ে গেল দাদু। এরপর কখনো দেখা হলে পরীকে বলো তুমি ওকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আমার কথায় দাদু এসে বললেন, আমার জন্য তো দাদি আছে, আমার একটাই হবে, ওসব পরি টরি লাগবে না। এ বলে দাদু বললেন, আমার একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। তুই তোর দাদিকে জিজ্ঞাসা করে বাজারে যা, বাজারে কি 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 লাগবে বাজার করে নিয়ে আয়। দাদুর কথায় আমি আর কথা না বাড়িয়ে দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে চলে গেলাম বাজারে। এদিকে কথা মতো দাদু ঘুমিয়ে গেলেন। সেদিন রাতে আমি ঘরে শুয়েছিলাম। তখন দাদু বললেন, নিশাদ, আমি মাছ ধরতে গেলাম, তুই কি যাবি আমার সাথে? গেলে চল, তোকে ওই পরীর সাথে বিয়ে করিয়ে দেব। দাদুর কথায় আমি ঘর থেকে বললাম, আমার লাগবে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি করো গিয়ে। কথাটা বলে দাদুকে বললাম, সাবধানে ছিল দাদু। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে। কে বলে রোজ রাতের মতো নদীতে মাছ ধরতে চলে গেলেন দাদু। আমার দাদু সহ গ্রামের অনেকেই রাতে মাছ ধরে নদীতে। সবার মাছ ধরার জন্য আলাদা আলাদা নৌকা আছে। তো দাদু হাঁটতে হাঁটতে ওনার নৌকার কাছে গিয়ে নৌকাটা নিয়ে মাছ ধরার জন্য নদীর একটা দিকে চলে যায়। ওইদিকে যাওয়ার পর জাল ফেলে নদীতে, কিন্তু সেরকম মাছ পান না। দাদু ওদিকে মাছ না পেয়ে নদীর অন্যদিকে, যেদিকে জঙ্গল, ওদিকে চলে যায়। সেদিকে গিয়ে জাল ফেলতে থাকে। ওদিকে মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন। দাদু মাছ ধরছেন আর সামনের দিকে যাচ্ছেন। এভাবে বেশ কিছু যাবার পর দাদু বলে ওঠে, আরে আমি তো আজ অন্য দিনের থেকে দূরে চলে আসছি। কথাটা বলে আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশেও মেঘ করেছে। আকাশে মেঘ দেখে দাদু ভাবেন আর বেশিক্ষণ থাকবে না, দাদু একবার জাল ফেলে চলে যাবে বাড়িতে। এই ভেবে দাদু জাল ফেলেন। দাদু জাল ফেলার পর একটা আওয়াজ পান। দাদুর মনে হতে থাকে আশেপাশে কেউ আছে। এই ভেবে দাদু এদিক সেদিক তাকাতে দেখেন তার নৌকায় বসে আছে সুন্দর একজন মহিলা। সুন্দরী মহিলাকে দেখে দাদু বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কি আপনি এই রাতের বেলা নৌকায় বসে আছেন? আশেপাশে তো নদী ছাড়া কোনো বাড়িঘর নেই। দাদুর কথায় সে সুন্দরী মহিলা বলেন, আমি তো বাড়িঘরে থাকি না, আমার ওসবের প্রয়োজন নেই। এই রাতের বেলা তোমার নৌকায় হুট করে কোনো মানুষ নিশ্চয়ই আসতে যাবে না, তাই না? আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যাকে তুমি গতকাল রাতে দেখেছিলাম গাছের ডালে বসে গান করতে। আসলে আমি ভাবতে পারিনি তুমি আমাকে দেখে ফেলবে। গতকাল রাতে তুমি আমাকে দেখে ভাবলাম তোমার সাথে কথা বলি। তুমি আবার ভয় পেয়েও যেও না। পরী এরকম কথাই দাদু বললেন, একটু একটু তো ভয় করবে, তাই না? আপনি একটা পরী। আচ্ছা, আপনি কি আশেপাশে থাকেন? দাদুর কথায় পরী বললেন, হ্যাঁ, গতকাল আমাকে যে গাছটাতে গান করতে দেখেছ আমি ওখানে থাকি। আমি কিন্তু তোমাকে প্রায় সময় দেখি মাছ ধরতে আসো। তুমি রোজ রাতে আসো কি মাছ ধরতে? তখন দাদু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, এটা এখন আমার পেশা।
আমি রাত্রের বেলা মাছ ধরে কিছুটা বিক্রি করে আবার খাবার জন্য কিছু রেখে দিই। দাদুর কথায় পড়ে বলেন, তাই তো ভালো তো। আচ্ছা, তুমি মাছ ধরা আমি বসে বসে দেখি, আর তোমার মাছ রাখার ব্যাগটা আমার কাছে নিয়ে আসো তো, দেখি কিরকম মাছ পেয়েছো। পরীর কথায় দাদু মাছের ব্যাগটা পরীর কাছে রেখে আবার নৌকায় ওই কোনায় চলে গেলেন। সেখানে গিয়ে চাল হাতে নিলেন। এদিকে পরী ব্যাগে থাকা মাছগুলো দেখে বললেন, খুব সুন্দর মাছ। পরীর এরকম কথায় দাদু মুচকি এসে জাল ফেলতে লাগলেন আর মাছ ধরতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর একবার দাদু জাল ফেলে তুলতে যাবেন, এমন সময় উনি একটা আওয়াজ পান। মনে হচ্ছে চপচপ করে কেউ কিছু একটা খাচ্ছে। এরকম আওয়াজ পেয়ে দাদু পরীর দিকে তাকিয়ে দেখেন পরী উল্টো দিকে হয়ে কি যেন করছে। পরীকে উল্টো দিকে হয়ে কিছু করতে দেখে দাদু ভাবেন, আরে পরী ওদিকে হয়ে কি করছেন। এ ভেবে দাদু জালটা রেখে বলেন, আপনি ওদিকে হয়ে কি করছেন। কিন্তু পরী দাদুর কথার কোনো উত্তর দেন না। পরী উত্তর না দেয় দাদু এক পা দুই পা করে পরীর দিকে এগিয়ে গিয়ে পরীকে স্পর্শ করবে, এমন সময় পরী দাদুর দিকে ঘুরে তাকায়। আর তখনই দাদু দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। দাদু দেখে এতক্ষণ যাকে সুন্দরী পরী মনে করেছিলেন, এ আসলে কোনো পরী না, এ একটা পিশাচিনী, যে কিনা কাঁচা মাছ চিবে চিবে খাচ্ছে। সেই পিশাচিনী দাদুর দিকে তার রক্তমাখা মুখে ভয়ঙ্কর রূপে তাকে একটা হাসি দেন। পিশাচিনীর এমন হাসি দেখে দাদু দেরি না করে নৌকার বৈঠাটা দিয়ে সজোরে পিশাচিনীকে আঘাত করে। পিশাচিনীকে আঘাত করার সাথে সাথেও একটা চিৎকার দিয়ে পানিতে লাফ দেন আর ভ্যানিশ হয়ে যায়। পিশাচিনী পানিতে লাফ দেওয়ার পর দাদু মনে মনে বলে ওঠেন, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, দ্রুত বাড়ি থেকে যেতে হবে, নইলে পরিরূপী এই পিশাচিনী কোনোভাবেই পিছু ছাড়বে না। কথাটা বলে দাদু দ্রুত সেখান থেকে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় দাদু দেখেন তার নৌকার পিছু পিছু কে আসছে, পানিতে ঘুরপাক খেতে খেতে এগিয়ে আসছে দাদুর দিকে। এরকম অবস্থা দেখে দাদু বুঝতে পারেন সেই পিশাচিনী দাদুর পেছনে লেগে গেছে। আশেপাশে তখন কোনো জেলেও ছিল না যে দাদু তাকে ডাকবেন। আকাশটা খুব খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দাদু দ্রুত নৌকা বাইয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় অদৃশ্যভাবে একটা ভয়ঙ্কর কণ্ঠ দাদুকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তুই আমাকে আঘাত করলি, আমাকে আঘাত করার শাস্তি তুই পাবি, তোকে আজ এখানেই মেরে ফেলবো। এরকম একটা কথা শোনার পর দাদু খেয়াল করে তার নৌকা হঠাৎ ভারী হয়ে গেল। দাদু অনেক শক্তি দিয়ে নৌকার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় হঠাৎ নৌকাটা একদমই থেমে যায়। নৌকাটা থেমে যাবার পর পানির নিচের থেকে কালো কালো হাত নৌকার উপরে উঠে আর নৌকাটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। এরকম অবস্থা দেখে দাদু ভাবেন, যা হবার হবে, এই পিশাচিনীর মোকাবেলা করতে হবে। কথাটা ভেবে দাদু সেই কালো হাতগুলোকে আঘাত করতে থাকে। দাদুর আঘাতে সেই কালো হাতগুলো নৌকা ছেড়ে দিয়ে পানির নিচে চলে যায়। হাতগুলো নৌকা ছেড়ে দেয় দাদু আবারও দ্রুত আমাদের নৌকার ঘাটের দিকে আসতে থাকে। এভাবে দ্রুত দাদু ঘাটের কাছাকাছি আসবে, এমন সময় দাদু নৌকার সামনে পানির উপরে এসে দাঁড়ায় সেই পিশাচিনী। সেই পিশাচিনী নৌকার সামনে এসে হঠাৎ করে পানিতে ডুব দেন আর বিশাল একটা ঢেউয়ের সৃষ্টি করে। দাদু নৌকাটা একদম লন্ডভন্ড করে দেন। দাদু নৌকা লন্ডভন্ড হয়ে পানিতে ডুবে যাওয়ার যায়। দ্রুত দাদু সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করেন। ঠিক তখনই পানির নিচ থেকে সেই পিশাচিনী দাদুর পা টেনে ধরেন। পিশাচিনী দাদুর পা টেনে ধরায় দাদু ডুবে যেতে থাকেন আর ভেসে ওঠেন। দাদু তখন আল্লাহ নাম নিতে নিতে থাকেন আর চিৎকার করতে থাকেন। ওইদিকে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ দাদিরটা কেমন ঘুম ভেঙে যাওয়ায় দাদি বলেন, নিশাদ, আজ তো অনেক রাত হয়ে গেল, তোর দাদু তো এখনো বাড়িতে আসলো না, আকাশ তো খারাপ, বৃষ্টি পড়ছে, তুই একটু এইকে দেখতো। দাদির কথা আমি ভাবলাম, ঠিকই তো, দাদু তো মাছ ধরতে গিয়ে এত দেরি করে না কখনো। এই ভেবে লাইট নিয়ে সোজা চলে আসি নদীর ঘাটে। আমি ওখানে এসে লাইট মারতে দেখি দাদু একবার ডুব দিচ্ছে, আবার ভাসছে। আমাকে দেখে দাদু চিৎকার দিলে আমি এক লাফে নদীতে আমি আর দাদু ওর হাত ধরে টেনে উপরে তুলি। আমি দাদুকে উপরে তোলার পর দাদু হাঁসফাঁস করতে থাকে। তখন আমি দাদুকে ধরে বলি, দাদু তোমার কি হয়েছে, এরকম করছো কেন? আমার কথায় দাদু হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে নিয়ে বাড়িতে চল, এখান থেকে বাড়িতে চল তাড়াতাড়ি। দাদুর কথায় আমি আর কিছু জিজ্ঞাসা না করে দাদুকে ধরে বাড়ির থেকে যেতে লাগলাম। তখন পেছন থেকে কেউ একজন বলে উঠলেন, আজকে বেঁচে গেলি, তবে তোকে আমি ছাড়বো না। এরকম কথা শুনে আমি পেছনে তাকাতে গেলে দাদু বললেন, পেছনে তাকাবি না, সোজা বাড়িতে চল। দাদুর কথা আমি পেছনে না তাকিয়ে ওনাকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে আসার পর দাদিকে ডাকলাম। তখন দাদু বেশ কিছুক্ষণ দম নিয়ে আমাদের সব ঘটনা খুলে বললেন।
সব শুনে আমিও দাদিতে অনেক ভয় পেয়ে গেলাম। আল্লাহর রহমতে সেই পিশাচিনের হাত থেকে আজকের মতো বেঁচে গেছি। এরপর দাদু গোসল করে ঘরে আসেন আর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে দাদুর শরীরে অনেক জ্বর আসে। গত রাতে ভয় পাবার কারণে হয়তো জ্বর আসছে, এই ভেবে আমি দাদুকে ঔষধ এনে খেতে বলি, কিন্তু এতে কোনো লাভ হয় না। সেদিন সারাদিন কেটে গেলে দাদুর জ্বর কমে না, যদি একটু কমে আবার বাড়ে। জ্বরের মতো দিয়ে দিনটা একটা কেটে রাত হয়। রাত হওয়ায় দাদু কিরকম করতে থাকে, দাদুকে দেখে মনে হয় ওনার শরীরে কেউ প্রবেশ করে। দাদুর শরীরে কেউ প্রবেশ করায় দাদু চমকে ওঠেন আর কিরকম আচরণ করেন। দাদুর এরকম ঘটনা দেখে আমি বুঝতে পারি বিষয়টা স্বাভাবিক না। এ দেখে রাতের বেলায় আমাদের গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনি। ইমাম সাহেব বেশ বুজুর্গ একজন ব্যক্তি, উনি অনেক আমও জানা, জিনভূত ছাড়াতেও পারেন। ইমাম সাহেবকে নিয়ে আসার পর উনি দাদুকে দেখে বলেন ওনার শরীরে এক পিশাচিনি ভর করেছেন। এরপর ইমাম সাহেব দাদুর কোণে আঙ্গুল চেপে ধরে বলেন, কে তুই? তুই এনার শরীরে ভর করেছিস কেন? তখন দাদুর শরীর থেকে মহিলাদের ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠেন, ও গতকাল মাছ ধরার সময় আমাকে আঘাত করলো কেন? ও আমাকে আঘাত করেছে, আমি ওকে ছাড়বো না, ওকে আমি নিয়েই যাব। সেই পিশাচিনের কথা ইমাম সাহেব বলেন, বললে কি হয় নাকি? তুই কেন এই বেচারার মাছ খেতে গিয়েছিলি? উনি কষ্ট করে মাছ ধরে বিক্রি করে সংসার চালায়, তুই সেই মাছ খেলে উনি কি তোকে ছেড়ে দিবে? তখন সে পিশাচিনি বলেন, ইমাম, আমি তোর কোনো কথার উত্তর দিতে চাই না। আমি ওর মাছ খেয়েছি বড়িকে আঘাত করতে হবে, আমাকে আঘাত করেছে, আমি ওকে নিয়ে যাব আর ওই নদীতে চুবিয়ে মেরে ফেলবো। পিশাচিনের কথা ইমাম সাহেব বললেন, বললেই হয়, পারলে ওনাকে নিয়ে গিয়ে দেখাতো। তোকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে এনাকে চিরজীবনের জন্য ছেড়ে যাবি। যদি না যাস তাহলে তোকে এখনই বন্দি করব। কিন্তু সেই পিশাচিনী ইমাম হুজুরের কথা না শুনে ওনার সাথে তর্ক শুরু করেন। তখন ইমাম সাহেব ওনার জানা আমল দোয়া কালাম পরে দাদুর শরীরে ফু দেওয়ার সাথে সাথে দাদুর শরীর থেকে ওই পিশাচিনী বলেন, ইমাম সাহেব বন্ধ করেন এসব, ঠিক আছে, আমি আপনার কথা মতো ওকে ছেড়ে যাব, কোনো ঝামেলা করব না। আপনি কোনো ঝামেলা না করে আমার শর্তে রাজি হন, আমি ওকে ছেড়ে যাব। ওর জানের বিনিময়ে আমাকে একটা ছাগল দিতে হবে। ওর কথা ইমাম হুজুর আমার দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বলি, ঠিক আছে। তখন ইমাম হুজুর সেই পিশাচিনীকে বলেন, ঠিক আছে, ছাগলটা কখন কোথায় রেখে আসতে হবে বল। তখন পিশাচিনী বলেন, আগামীকাল রাতে নদীর পাড়ের গাছে ছাগলটা বেঁধে রেখে আসলে হবে। ছাগলটা বেঁধে রেখে আসার সময় যেন পেছনে তাকানো না হয়। তখন ইমাম সাহেব বলেন, আচ্ছা, ছাগলটা রেখে আসার সময় কোনো সমস্যা হবে না তো? হুজুরের কথায় ও বলে, না, কোনো সমস্যা হবে না। পিশাচিনীর কথা ইমাম হুজুর ওকে মুক্ত যেতে দেন। এদিকে তার পরের দিন রাতে আমি একটা কালো খাসি ওই নদীর পাড়ায় গাছে বেঁধে রেখে চলে আসি। এই ঘটনার পর থেকে দাদু ধীরে ধীরে আল্লাহর রহমতে সুস্থ হয়। দাদুর সাথে আর কিছু ঘটে না। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক মোহাম্মদ নিশাদের লেখা মাছ ধরা কেন্দ্রিক পিশাচিনী গল্পটা? কমেন্ট করে জানাবেন। আমি এখন চলে যাচ্ছি অন্যরকম ভালো লাগার একটা রহস্যময় রোমান্টিক গল্প। গল্পটার নাম ভাবি যখন বউ। কিভাবে ভাবি নিজের বউ হয় সেই কাহিনী তুলে ধরা হয়েছে গল্পে। গল্প লিখেছেন মোহাম্মদ লাদেন। অনেক ধন্যবাদ লাদেন ভাইকে তার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তা দেরি করবো না, শুরু করছি ভাবি যখন বউ গল্পটি। আমি আমার চাচাতো বোনকে নিজে হাতে মারতে নদীতে নিয়ে যাচ্ছি। ওকে আমি পানিতে ডুবিয়ে মারবো, তার জন্য একটা দড়ি আর বড় একটা পাথর নিয়েছি। ওর গলায় পাথর বেঁধে নদীতে ফেলে দেবো যাতে ও আর উপরে উঠতে না পারে। আর বিশেষ করে ও এমনি সাঁতার কাটতে পারে না, ওকে মারতে আমার আরো বেশি সুবিধা হবে। আমি আমার চাচাতো বোনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু আমাকে ধোঁকা দিয়েছে। ইদানিং ও আমার বড় ভাইয়ের সাথে বেশি কথা বলে। আমি যতটুকু অনুমান করতে পারছি আমার চাচাতো বোনের সাথে গোপনে আমার বড় ভাইয়ের সম্পর্ক আছে। এতদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক, এত ভালোবাসি ওকে আমি, এর পরেও ও কিভাবে আমার বড় ভাইয়ের সাথে প্রেম করে, এটা আমার সহ্য হচ্ছে না। এজন্য ওকে আমি আজকে মারতে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে বড় একটা নদী আছে, ওটা আবার সাগরের সাথে জড়িত আছে। এত ভালোবাসি ওকে আমি, আর ও আমাকে এভাবে ধোঁকা দিবে কখনো ভাবতে পারি নাই। আমি এসব চিন্তা করছি আর এর মাঝে আমার চাচাতো বোন আমার হাত ধরে বলল, কেউ আমার মেয়ের আব্বু, আজকে আমাকে নিয়ে নদীতে ঘুরতে যাচ্ছ, কাহিনী কি বলতো? আমি আমার চাচাতো বোন মৃত্যুর কথা শুনে বললাম, আরে কাহিনী আর কি হবে, আমি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো না? দেখছি তো তোমার সাহস কেমন আছে, বাসা থেকে বলে আসছো আমি আমার বোনকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, এই না হলে সাহস, আবার গার্লফ্রেন্ড বলো। দেখ, শাশুর কথা এখন বলবে না, সস্তা অনেক আছে কিন্তু দেখাই না।
আমার কথা শুনে মিতু মুচকে একটা হাসি দিল, আর হাসি দিয়ে আমার হাত ধরে আমাকে কাছে নিয়ে বলল, প্রতিদিন রাত ধরে আমি আমার রুমের দরজা খুলে রাখি, কই আসিস না তো তুমি? মিতু, সবকিছু একটা সীমানা আছে, আর তুমি যা বলছো এটা শুধু বিয়ের পরে হয়, বিয়ের আগে এসব করা নিষেধ। আরে তুমি তো আমাকে বিয়ে করবে, তো কিছু হবে না? আমি প্রেগনেন্ট হলে তো আমার পেটে তোমারই বাচ্চা আসবে। মিতুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ইদানিং মিতু আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। এতদিন আমি ওর সাথে প্রেম করেছি, কিন্তু আগে কখনো বলেও এ কথা বলতো না। তবে বেশ কয়েকদিন ধরে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমার এখানে ওকে একটু সন্দেহ বেশি হয়েছে। তবে আমি যদি মিথ্যা না হই, তাহলে মিতু আমার বড় ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর এর জন্যই ওকে আজকে আমি মারতে নিয়ে যাচ্ছি। আমি আগে থেকে এই সব কিছু রেডি করে রাখছি নৌকায়, এখান থেকে বেশ কিছুটা দূরে যাব আগে, পরে ওর চোখ বেঁধে দিয়ে বলবো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও চোখ বন্ধ করতে আমি আমার আসল কাজ শুরু করব, আর ওকে মেরে বাসায় যে আমার কি বুঝতে হবে তা আমি ভালো করেই জানি। সবকিছু আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছি। মিতুকে নিয়ে নৌকায় উঠতেই মিতু বলল, আমি কি তার পাশে বসবো, যাতে তাকে জড়িয়ে ধরে নদীর পানি দেখতে পারি? মিতু আমার চাচাতো গার্লফ্রেন্ড হলে কি হবে, এরপরেও আমাকে তুই করে পারে, এই জন্য আশাতে আমিও তুই করে বলি, না তারা দরকার নেই, তুই গিয়ে সামনে বস, আমি নৌকা চালাই। তুই তো জানিস আমি সাঁতার পারি না, তা আমি কি করব? আমি কি করবো মানে? আমি তোর গার্লফ্রেন্ড, এই জন্য তুই আমাকে আগলে রাখবি। হঠাৎ করে যদি আমি পানিতে পড়ে যাই তো কি হবে? হ্যাঁ, আমার কিছু হয়ে গেলে তুই থাকতে পারবি বুঝি? তোর তো মারতে আমি এখানে নিয়ে আসছি, তুই পানিতে পড়লে আমার আরো বেশি ভালো। আমার সাথে প্রেম করে আমাকে ধোকা দিস, এর ফল যে কতটা ভয়ঙ্কর হবে এটা তুই নিজেও জানিস না রে মিতু। কিরে, আস্তে করে কি বলিস? একটু জোরে বল না, যাতে আমি শুনতে পারি। কিছু না, তুই আমার সামনে বস। মিতু আমার কথা না শুনে আমার পাশে বসে বলল, আমি এখন তোর কোলে বসবো। কেন, তোর কোনো সমস্যা হবে কি? মিতু, আমরা নৌকা চালাতে অসুবিধা হবে, তুই একটু সামনে বস না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে মিতু আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। আমি আমার নিজের মতো করে নৌকা চালাচ্ছি, আর মিতু কার সাথে যেন ফোনে হেসে হেসে মেসেজ করছেন। মিতু, কার সাথে কথা বলিস? দে তো আমি তো দেখি। মিতু আমার কথা শুনে ফোনটা বন্ধ করে বলল, এত দেখতে হবে না তোর, আর আমি তো আমার বান্ধবীর সাথে কথা বলছি, এটা আমার নিজের পার্সোনাল জিনিস। ইদানিং মিতু, তুই আমার থেকে অনেক কিছু লুকাস, কিন্তু আমি বুঝি না তুই আমার সাথে এমন করিস কেন? তুই কি আমাকে সন্দেহ করিস? আরে ধুর, তুই কিসে বলিস? তোর ভালোবাসি আর তোরে সন্দেহ করবো কেন? বোকা মেয়ে, লাভ ইউ অনেক। লাভ ইউ টু বেবি। কিন্তু নৌকার মাঝে বড় একটা পাথর দেখা যাচ্ছে, এই পাথর আবার এখানে কেন? এটা দিয়েই তো তোরে মারবো, কিছুক্ষণ পর দেখতে পারবি আমি এই পাথর দিয়ে কি করি। আমার মুখের দিকে তাকিয়ে মিতু আমার ঠোঁট ধরে বলল, কি রে মিনমিন করে কি বলিস? একটু চলে বল, জানো আমি শুনতে পারি। কিছু না, এখন চুপ করে বসে থাক। আর কত তো যাবে, আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এবার আমাকে এখানে নিয়ে আসলি ইয়ে করার জন্য নয় তো? কি বলিস? আর ইয়েটা কি? আরে ওটাই যেটা স্বামী স্ত্রী করে। তবে আমি রাজি আছি, চল না। নৌকা থেকে লাথি মেনে নিচে ফেলে দেবো। আর তুই কি কারোর সাথে শারীরিক সম্পর্ক করিস নাকি? যেন মনে হচ্ছে এইসব সম্পর্ক তোর অনেক অভিজ্ঞতা আছে। আমার কথা শুনে মিটে একটু ঘাপে গেল। ওর চোখে মুখে আমি একটু ভার চাপ দেখলাম। তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক, ওকে তো আমি ছাড়বো না। মিতু চোখ বন্ধ করে কি যেন একটা চিন্তা করলো, আর মুচকে একটা হাসি দিয়ে আবার মুখ কালো করে দিয়ে বলল, তুই আমাকে কথা বলতে পারলি? তুই জানিস তো আমি তোর কতটা ভালোবাসি। তোর ভালোবাসি দেখে তোরে আমি এই কথা বলেছি, অন্য কাউকে বলবো কেন আমি? তবে তুই আমাকে এই কথা বলবি কখনো আশা করি নাই। সরি মিতু, তোর ভুলে গেছে, আমি তো মজা করে বলেছি। সত্যি বলি তো? আরে বাবা, সত্যি বলছি। তোর সাথে আমি মিথ্যা বলবো কেন? আচ্ছা, আর কত তো যাবি? না যাবো না, এখানে সব কাজ শেষ করে ফেলবো। কিসের কাজের কথা বললি? এখানে তো আমরা ঘুরতে আসছি। আরে ওটাই তো আমি বলছি। আচ্ছা তুই চোখ বন্ধ করতো, তোর জন্য আমি একটা সারপ্রাইজ আনছি। আমার কথা শুনে মিতু খুশি হয়ে বলল, সত্যি আমার জন্য সারপ্রাইজ আছে? কি দিবা আমাকে বল, নাকি আমাকে আবার প্রপোজ করবি? আরে তুই চোখ বন্ধ কর না আগে। মিতু আমার কথা শুনে চোখ বন্ধ করে নিল। তবে ও আমার আবার মাঝে মাঝে চোখ খুলে আমাকে দেখে আমি কি করছি। না, এভাবে হবে না। পরে মিতু সবকিছু জেনে যাবে, পরে কিছুই হবে না। এটা নিয়ে পকেট থেকে আমার রুমালটা বের করে ওর চোখ বেঁধে দিতে লাগলাম। মিতু আমার কাহিনী দেখে বলল, আর যাই করিস আমাকে ধরে রাখিস, আমি আবার সাঁতার জানি না। একবার নিচে পড়লে আমি কিন্তু উপরে উঠতে পারবো না। আমাকে বিশ্বাস করিস না তুই? বিশ্বাস করে বলেই তো ধরে নিয়ে আসছে এখানে, তো আমার উপর ভরসা রাখ, কিছু হবে না। আমি এই কথা বলে দড়িটা ধরে নিয়ে হাতে নিলাম। পাথরের সাথে আমি দড়ি ধরে আগে থেকে বেঁধে রাখছি, যাতে আমার কাজ করতে বেশি সুবিধা হয়।
গরম আছে, এখন শুধু দড়িটা বেঁধে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। এখন ওর জন্য আমার মনের ভিতর একটু কষ্ট হচ্ছে, এতদিনের সম্পর্ক ওর সাথে আমার, আর এখন আমি ওকে নিজে হাতেই মেরে ফেলবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।